লাভ জিহাদ একদম এক্সিস্ট করে, একদম এক্সিস্ট করে। কার্পেন্টার, কাঠের মিস্ত্রিরও হলো প্রথম টার্গেট হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়ে বিয়ে করবো। আর কোটিপতি ব্যবসায়ী মুসলমানের টার্গেট হলো হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়েদের বিয়ে করবো। বিশাল বড় পলিটিশিয়ান মুসলমানের টার্গেট হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়েদের বিয়ে করবো। কেন হিন্দুর মেয়েদের বিয়ে করবি ভাই? যদি হিন্দুর মেয়েরা এতই ভালো হয় তুই হিন্দু হয়ে যা। হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের দিকে তাকাবেই না, সে যত সুন্দর। মুসলিমের একটাই ধরন মুসলিম জেহাদি, মুসলিমের আরেকটা ধরন মুসলিম হিপোক্রেট, মুসলিমের আরেকটা ধরন মুসলিম মিথ্যাবাদী, মুসলিমের আরেকটা ধরন ওদের মা বোনের জ্ঞান নেই। এটাই মুসলিম, আর কোনো ধরন নেই, আর কোনো ধরন নেই। এটাই ওদের ধরন। আর এটা আমরা যত তাড়াতাড়ি মেনে নেব যে ওরা আমাদের ভাই না, ওরা আমাদের বন্ধু না, ইনফ্যাক্ট ওরা আমাদের কেউ না, ইনফ্যাক্ট না ওরা আমাদের কেউ না আমরা ওদের কেউ, তত আমরা এবং ওরা ভালো থাকবে। খেদি পেচি উটি ভেটি যা হোক, মোল্লার তো তাকে ভালো লাগবেই, তার প্রেমে পড়বে, আর টুরু লাভ হবেই। কেন হবে? কোনো কারণ নেই, কারণ ও হিন্দু। 12 লাখ টাকা পাবে ব্রাহ্মণের মেয়ে নিয়ে গেলে? পয়সা দিয়ে জিহাদ হচ্ছে। এসব ধরতে পারলে এদের একটাই আমার মনে হয়, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক লিঞ্চিংয়ে মেরে। কখনো ভেবেছো অভয়ার কেসে উনি এত কথা বললেন, এত কথা বললেন, উনি একবারও বললেন না যে সেই রাত্রে ওই মেয়েটির সঙ্গে যারা ডিউটিতে ছিল তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই কথাটা এর আগেও আমি একটি ইন্টারভিউতে বলেছি। আমি প্রথম মনে হতো উনি তো ট্রায়াল কোর্টে কাজ করেন না, শুধু হাইকোর্টে করেন, এর জন্য হয়তো উনি ট্রায়ালের ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। তারপর ভাবলাম যে উনি একটা এত বয়স্ক আইনজীবী, সিনিয়র ডেজিগনেশন পাওয়া আইনজীবী, এবং রাজনীতি করে, তো এটাও কি সম্ভব যে এই ভদ্রলোক জানে না? আমার তো মনে হয় কোনো মুসলমানকে কন্টেস্টই করতে দেওয়া উচিত না, কোনো মুসলমানের এদেশে ভোট অধিকার থাকাই উচিত না। যারা একটা দেশকে ভেঙে টুকরো করে দিয়েছে তাদের কিসের অধিকার? তারা তো আমাদের ক্ষতিই করবে। যে ওপেনলি বলছে বন্দে মাতরম গাইবো না, ন্যাশনাল অ্যান্থেমে দাঁড়াবো না, তার এই দেশে থাকার কি রাইট আছে? এবং সেটা নিয়ে সে বলছে না, সে কোর্টে চলে যাচ্ছে, এবং কোর্ট সেটা কেন শুনছে আমি জানি। অভিষেক ব্যানার্জি তো এমপি না। তোমার এই পডকাস্টের মাধ্যমে যদি কোনো বিজেপির কেউ এটা দেখে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সব ডকুমেন্টস আছে, অভিষেক ব্যানার্জি এমপি নয়, এমপি নয়, ওখানে বাংলাদেশি রেখেছে। এবারও এসআইআর এর নাম তুলেছে সেই লোকে যার নামে তোমার কেস রয়েছে। মমতা ব্যানার্জি হেরে যাওয়াতে বাংলাদেশিদের কিসের দুঃখ? আপনি বলুন তো, আমরা কি কেউ বলতে পারবো পাকিস্তানের কোনো একটা প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? বাংলাদেশেরই প্রধানমন্ত্রীর নাম কি আমি বলতে পারবো না এখন। আমি জানি না, নতুন ওই একটা কোন পাগল ছিল, এখন কে হয়েছে জানি। মোল্লা মূল কংগ্রেস, কিসের তৃণমূল? আর তৃণমূল বলেই ওই ছাগলে খেয়ে নিয়েছে সব ঘাস। কিসের তৃণমূল? কিসের সেকুলারিজম? কারা সেকুলার? কেন সেকুলার? ওরা সেকুলার কোন দিনই ছিল না। 1947-এ যেই দেশটাকে ভাঙাই হলো সেকুলার হব না বলে, সেই দেশে কিসের সেকুলার? আমি হিন্দু, 80% হিন্দু প্রধান একটা দেশে গরু কুরবানি করার কথা চিন্তাও করতে পারছে কেউ। এটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা। তুমি চিন্তা করে দেখো তো, কেউ পাকিস্তানে গিয়ে বললো, বা কেউ বাংলাদেশে গিয়ে বললো, বা কেউ তোমার সৌদি আরবিয়ায় গিয়ে বললো যে আমি শুয়োরের মাংসের দোকান করব, কুরবানি করতে হবে না, তার কি হবে? কিছু না বলেই বাংলাদেশে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দিল গাছের সঙ্গে বেঁধে। গরু কুরবানি করতে হবে এরকম কোরআনে কোথায় লেখা আছে? এটা বোঝার জন্য কোনো অ্যাডভোকেট হওয়ার দরকার নেই। একজন সাধারণ বিদ্যা বুদ্ধি সম্পন্ন মানুষ যদি হয় কেউ, সেটা খুব ভালো করে বুঝতে পারবে যে ইসলামের জন্ম হলো আরবে, আর গরু এরম জায়গায় জন্মায় যেখানে ঘাস হয়। আমার সিনিয়র শ্রী ওম প্রকাশ দুবে, আমার প্রথম সিনিয়র স্যার, একটা কথা বলেছিলেন, মুসলমান কা বাচ্চা কাভি না সাচ্চা, আর যদি হয় সে সাচ্চা তাহলে সে ড্যাশের বাচ্চা, ড্যাশটা বসিয়ে নিন। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের থাম্বনেল দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন। কালকে কী দিন আমরা সবাই জানি, ইসলাম ধর্মীয় কুরবানির দিন। এবং আজকে আমাদের যিনি গেস্ট আছেন,
মিতাদি, অ্যাডভোকেট মিতা ব্যানার্জি রয়। তিনি আমাদেরকে আজকে বলবে যে ইসলাম ধর্ম কী, কেন এত রকমের অনাচার হয়েছে তৃণমূল কংগ্রেসের সময়, কেন হয়েছে, কী জন্য, মমতা ব্যানার্জিকে কি আমরা এইভাবে চেয়েছিলাম, বা অভিষেক ব্যানার্জি, মানে অভিষেক ব্যানার্জি কে এটা, মানে মমতা ব্যানার্জি যদি চাইতেন অভিষেক ব্যানার্জি কোনো ছড়ি না ঘোরাতে তিনি পারতেন, কিন্তু তার জন্য কি আজকের এই ডাউনফল কি, হেরেই গেছেন তিনি। কিন্তু আজকে দিদি আমাদেরকে জানাবেন যে যেগুলো যেগুলো নিয়ে আজকের আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় ইসলামদের উপর যে একটা অত্যাচার হচ্ছে, যেটা অদৃশ্য একটা অত্যাচার, অদৃশ্য কুকুর তাদেরকে কামড়াচ্ছে, সেটা দেখাবার জন্য। এবং সত্যি কি সেটা পুরো পডকাস্টে রয়েছে এবং সব রকমভাবে রয়েছে। লাভ জিহাদ রয়েছে। লাভ জিহাদ তো অনেকে বলছে যে ধুর এটা হয়ই না, সেই লোকটা আবার চলে এসছে বিজেপিতে। চিনতে পারছেন কাকা কথা বলছি? রাঘব চাড্ডা। একটা ইন্টারভিউ আছে যেখানে তিনি বলেছেন যে লাভ জিহাদ হয় না, আবার বিজেপিতে তিনি চলে এসে এখন অনেক রকমের কথা বলছে। যাই হোক, এই বিষয়টা নেই, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আজকের পডকাস্টটা পুরোটা দেখতে হবে এবং আপনাদের কমেন্ট সেকশনে রাখতে হবে যে কি আপনাদের মতামত। তাই ডাইরেক্ট যাব তার কাছে, কিন্তু সারা বিশ্বের বাঙালির কাছে আমাদের তথ্য পৌঁছানোর জন্য যে নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনারা আসবেন, এসে নিজের বিচার বা নিজের যে কোনো বিবেচনা আপনারা রাখতে পারেন, বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? ব্যাস ভালো আছি। জয় শ্রীরাম প্রথমেই। জয় শ্রীরাম। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে দিদি কুরবানি। দেখা গেছে যে আমাদের যে সিএম শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে 14 বছরের যারা নিচে তাদেরকে কুরবানি করা যাবে না, গরু হিসাবেই বলা হয়েছে। কিন্তু অনেক ইসলাম ধর্মীয় লোকেরা বা হিন্দু ধর্মীয় লোকেরা কিছু কিছু যারা বিক্রি করতো, মানে হিন্দু ধর্মীয় যারা গরু বিক্রি করতো, তাদের কাছে খুব খারাপ লাগছে এই আইনটা হিসাবে। তো তোমার দৃষ্টিভঙ্গিতে এই আইনটা বা এটা কি করা ঠিক হয়েছে? এই আইনটা কি শুভেন্দু অধিকারী করেছেন? এটা আমার প্রশ্ন। এই আইনটা তো 1950 সালের একটা আইন। এটা তো শুভেন্দু অধিকারী করেননি, উনি ইমপ্লিমেন্ট করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, গরু কুরবানি করতে হবে এরম কোরআনে কোথায় লেখা আছে? এটা বোঝার জন্য কোনো অ্যাডভোকেট হওয়ার দরকার নেই। একজন সাধারণ বিদ্যা বুদ্ধি সম্পন্ন মানুষ যদি হয় কেউ, সেটা খুব ভালো করে বুঝতে পারবে যে ইসলামের জন্ম হলো আরবে। আর গরু এরম জায়গায় জন্মায় যেখানে ঘাস হয়। তো মরুভূমিতে ঘাস হয় না, তো গরুর মরুভূমিতে হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। এই জন্য ওখানে কিন্তু দুম্বা বা উট এইসব কুরবানি করা হতো, এবং ওটাই কুরবানি। কেন কুরবানি? ওনাদের ফুড হ্যাবিটই ছিল হলো তোমার মাছ, মানে মাংস খাওয়া। কারণ ওখানে তো তোমার মরুভূমি, ওখানে তো গাছ হচ্ছে না, তাহলে মানুষ সারভাইভ করবে কি? পশু পাখি মেরেই তো তাকে খেতে হবে এবং তাকে সারভাইভ করতে হবে। তো কুরবানিটা কিন্তু ইসলামে, কুরবানিটা কিন্তু দুম্বা, উট এদের। গরু কখন এলো? গরু এলো ইন্ডিয়াতে আসার পর। কারণ গরুর আমাদের মাইথোলজিতে, আমাদের সংস্কৃতিতে এবং আমাদের ধর্মীয় আচার পালনে গরুর একটা বিশেষ ভূমিকা আছে। কামধেনু গাই থেকে শুরু করে সুরভি মাতা গাই, এবং তারপরে লাস্ট মোস্ট কমনলি নোন যে শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পোষ্য গরু। তো গরুকে কিছু করা মানে যার চনা থেকে নিয়ে গোবর অবধি, যার দুধ থেকে নিয়ে সব কিছু আমাদের কাজে লাগে। আর সবের একটা কিন্তু মেডিসিনাল ভ্যালু আছে। তো চিন্তা করে দেখো, হিন্দুদের সব থেকে বেশি তুমি ট্রিগার কিসে করতে পারো? গরুকে মেরে। তো এই গরু কুরবানির জিনিস যেটা বলা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে এর জন্য করা হয়, বা পাকিস্তানে এর জন্য করা হয়, বা বাংলাদেশে এর জন্য করা হয়, যাতে হিন্দু ধর্মাবলম্বী মানুষের আমাদের রিলিজিয়াস ফিলিংকে হার্ট করা যায়। তো এটার মধ্যে রিলিজিয়ানের থেকে রিলিজিয়াস ফিলিংকে হার্ট করার ব্যাপারটা অনেক বেশি আছে। আমি হিন্দু, 80% হিন্দু প্রধান একটা দেশে গরু কুরবানি করার কথা চিন্তাও করতে পারছে কেউ। এটাই আমাদের সবথেকে বড় দুর্বলতা। তুমি চিন্তা করে দেখো তো, কেউ পাকিস্তানে গিয়ে বলল, বা কেউ বাংলাদেশে গিয়ে বলল, বা কেউ তোমার সৌদি আরবিয়ায় গিয়ে বলল যে আমি শুয়োরের মাংসের দোকান করব, কুরবানি করতে হবে না। তার কি হবে? কিছু না বলেই বাংলাদেশে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দিল।
গাছের সঙ্গে বেঁধে। ওরা তো মানে মুসলমানরা, ওরা তো মানুষ কুরবান করে দিয়েছে, আমাদেরই মেরে ফেলেছে। আর আমার সত্যি জানা নেই যে গরু পালনের জন্য, পশু পালনের জন্য ঋণ পেতে পারে, কিন্তু পশু পালন করছে তাকে কুরবানির হাটে বেচবো বলে, এটা বলে কে ঋণ পেয়েছে আর এটা বলে কে ঋণ দিয়েছে? গরু কেনা শুধুমাত্র কুরবানির জন্য তো নিশ্চয়ই সেটা বলে কেনেনি। না। গরু ডেয়ারি ব্যবসাতে সব থেকে বেশি গরু ব্যবহৃত হয় তোমার রাজস্থানে, আর সেটা করে সেখানকার গ্রামের লোকেরা যারা একদম টোটালি ভেজিটেরিয়ান। তো ওরাও তো গরু কিনছে, হুম, ধারেই কিনছে, লোনেই হুম, কিনছে। হুম। কুরবানির জন্য স্পেসিফিক্যালি বলে কে গরু কিনছে? যে বলছে তাহলে সে লোনের কাগজটা দেখাক, যে সেখানে লেখা যে আমি এই গরুটি কেনার জন্য এত লাখ টাকা নিলাম, এই গরুটাকে আমি 3 বছর খাইয়ে হৃষ্টপুষ্ট বানাবো এবং হাটে বিক্রি করে যে টাকাটা পাবো সেটা থেকে টাকা শোধ করবো। এটা কোথায় লেখা আছে? দিদি, তোমার কি মনে হচ্ছে যে এই জিনিসটা যখন তারা বলছে, তার সাথে সাথে যদি আমরা হিন্দু ধর্মেও লোক দেখে থাকি, হুম, আমরাও কিন্তু অনেক সময় চামড়ার জুতো, চামড়ার বেল্ট, হুম, চামড়ার নানান জিনিস আমরা ইউজ করে থাকি। হুম। তো তোমার মনে হয় না এটা, এই কুরবানিটা না হওয়ার ফলে ওইখানে কিছু খামতি পড়তে পারে? খামতি বললে কি ক্ষতি হবে? যদি চামড়ার জুতো না পরি, যদি কুমিরের চামড়ার ব্যাগ না কিনি, যদি মানে ভেড়ামোড়ার জুতো না পরি, কি এসে যাবে? একটা মানুষ কি তার জুতো আর তার ব্যাগ দিয়ে তাকে পরিচয় দেওয়া হবে? কি হবে, মানে ক্ষতিটা কি হবে? মাইক্রো লেদারের নেব, কাউকে মেরে কেন? তোমার এতে কোনো আপত্তি নেই এতে? না না, একদম আপত্তি নেই, আর একদম আর আপত্তি একটা নেই। জিনিস আমি কলকাতা শহরে খুব বেশি হয়েছে তৃণমূল কংগ্রেসের সময়, এটা আমি ভুক্তভোগী, যেটা হচ্ছে ওয়াকফ বিল। মোল্লা মূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস না। তৃণমূল কংগ্রেস না, মোল্লা মূল কংগ্রেস। কিসের তৃণমূল? আর তৃণমূল বলেই ওই ছাগলে খেয়ে নিয়েছে সব ঘাস। কিসের তৃণমূল? কিসের সেকুলারিজম? কারা সেকুলার? কেন সেকুলার? ওরা সেকুলার কোনোদিনই ছিল না তো। 1947-এ যেই দেশটাকে ভাঙাই হলো সেকুলার হব না বলে, সেই দেশে কিসের সেকুলারিজম? আর কে বললো সেকুলারিজম? ইন্দিরা গান্ধী মোল্লাকে বিয়ে করে? কে দিয়েছিল ওকে দায়িত্ব সেকুলার করার? আমরা বলেছিলাম? কেন করেছিল সেকুলার? কি স্বার্থ ছিল? দিল্লি সড়কে হাজার হাজার সাধুকে হত্যা করেছে, ও সেকুলার? ও একটা মূল্যী। তুমি জানো উনি কিন্তু অভিশাপপ্রাপ্ত মহিলা একজন। উনি তো এমনি অভিশপ্ত মহিলা, মানে না উনি হলে ওভাবে অভিশাপ বংশ পেয়েছিল নির্বংশ কিন্তু। হয়? হ্যাঁ, তার আর থেকে বড় কথা হচ্ছে এখন তিনি মারা যান অভিশাপ পেয়েই, এই গরুর মারার উপরেই। গরু মারার উনি তো একজন কথা মহৎ ঋষি দিয়েছিলেন একজন যে উনি মারা গেছেন। গরু মারাটাকে বন্ধ বন্ধ করবেন, করবেন, হ্যাঁ। এবং উনি এত নিকৃষ্ট মহিলা ছিলেন। হুম। আমি অন রেকর্ড এই কথাটা বলছি। গান্ধী ফ্যামিলি এত নিকৃষ্ট একটা ফ্যামিলি, যারা নিজের নামটাও মিথ্যে বলে। অ্যাকচুয়ালি ওদের নামও গান্ধী না, গান্ধীর সঙ্গে ওদের দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই, না, নেই তো। একদম দূর দূর অব্দি সম্পর্ক নেই। উল্টে আরো ভালো করে ওদের ইতিহাস খুঁজতে গেলে পাওয়া যাবে যে জওহরলাল নেহরু মুসলমান। ঠিকই। জওহরলাল নেহরু মুসলমান, তো একটা মুসলমানের থেকে আমরা কি এক্সপেক্ট করবো? এটাই তো এক্সপেক্ট করবো। আমাদের দেশ ভারতবর্ষ যদি সেকুলারই হয়, তাহলে সেটাকে ভাগ করার কেন হলো? যদি হিন্দু মুসলমান একসঙ্গেই থাকবো, আমরা রাজি থাকি, তাহলে ওয়াই পার্টিশন? তাহলে কেন ভাগ করলেন? না, যদি ভাগ করেই দিলেন, যদি ভাগ আপনি করেই দিলেন, তাহলে আবার কিসের আপনার সেকুলারিজম? যারা মুসলমান ছিল, যাদের আলাদা মুসলমানের জায়গা দরকার ছিল, তারা তো পাকিস্তানে চলে যেত। ইনফ্যাক্ট পাকিস্তানে এখন আর হিন্দু নেই, বাংলাদেশে হিন্দু নেই, তো এখানে মুসলমানরা বাড়ছে কেন? আমরা নপুংসক সরকারের আন্ডারে ছিলাম বলেই বাড়ছিল। আমাদের পুরো অধিকার আছে আমাদের মেয়েদের রক্ষা করার, আমাদের পুরো অধিকার আছে আমাদের ধর্ম পালন, ধর্ম প্রতিষ্ঠা করার এবং ধর্মকে স্প্রেড করার। এটা হিন্দুদের দেশ, 56খানা মুসলমানদের দেশ আছে, কারো কোনো দুঃখ নেই। আমাদের ভারতবর্ষ হিন্দুদের দেশ, শুধু ডিক্লেয়ার হওয়া বাকি আছে। এবার যে মোল্লামূল কংগ্রেস, সরি তৃণমূল কংগ্রেস যে হারলো, এটা থোড়ি না বিজেপি আর তৃণমূলের লড়াই ছিল।
এটা হিন্দু ভার্সেস মুসলমানের লড়াই ছিল। আমি নিজে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে যদি এবছর জিতে যায় এখানে তৃণমূল কংগ্রেস, সমস্ত কিছু বিক্রি বাট্টা করে চলে যাব। কোথায় যাবে? ইয়েতে যেতাম, তোমার আমার শ্বশুরবাড়ি বিহার, আমি নয় সেখানে যেতাম। কারণ বিহারিদের একটা খুবই আছে, মুসলমানরা ঢুকলে ওরা মারবে। প্রচন্ড মারবে। ওরা মারবে। ওখান থেকেই সব মুসলিমরা আমাদের কলকাতা হ্যাঁ, শহরে এত ওরা মারবে। ওদের বেড়ে মেয়ে গেছে। বউয়ের দিকে তাকালে ওরা মারবে। ওরা চুরি পরে বসে থাকবে না। এখানেও কিছু ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম আছে বলেই আজকে এখানে বিজেপি আসতে পেরেছে। ঠিক। যোগীজির কাছে শরণ নিতাম, চিঠি লিখতাম ওনাকে যে আমি আপনার বোন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ 5 বছরের মধ্যে এটা বাংলাদেশেও যেত। নাহলে মমতা ব্যানার্জি হেরে যাওয়াতে বাংলাদেশিদের কিসের দুঃখ? আপনি বলুন তো, আমরা কি কেউ বলতে পারবো পাকিস্তানের কোনো একটা প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? বাংলাদেশেরই প্রধানমন্ত্রীর নাম কি আমি বলতে পারবো না এখন। আমি জানি না, নতুন ওই একটা হয়েছে। কোন পাগল ছিল, এখন কে হয়েছে জানি না। উনি নাকি আবার নোবেল পেয়েছিল আগেরটা। সে নোবেল পেয়েছিল, সে নোবেল বাড়িতে গিয়ে বানিয়েছিল, রবীন্দ্রনাথের নোবেল চুরি করেছিল, আমার জানার দরকার নেই। কিন্তু আমার কথা হলো কেন, মানে আমরা কেন কনসার্ন হব? বাংলাদেশের পার্লামেন্টে ওপেনলি বলা হয়েছে যে যদি বিজেপি ওয়েস্ট বেঙ্গল জিতে যায় তাহলে মুসলমানরা যারা এই পারে আছে, ওদের দেশের লোক পালিয়ে এসে তারা যখন ওদিকে ফিরবে ওরা থাকার জায়গা দিতে পারবে না। আমরা নিজেরা কেস করেছি, আমি কেস নম্বর দিতে পারি। মহেশতলায় যেটা তোমার অভিষেক ব্যানার্জি যেখানে তোমার মডেল করে জিতেছে, ওকে কটা হিন্দু ভোট দিয়েছে? ও তো মুসলমান বাংলাদেশে ঢুকিয়ে ভোট পেয়েছে। নাম করে 7 জনের নামে এফআইআর করিয়েছি, 2 জনকে পেট্রাপোল বর্ডার থেকে অ্যারেস্ট করিয়েছি, কেস আছে এখনো, হাইকোর্টে কেস আছে। অভিষেক ব্যানার্জি তো এমপি না। তোমার এই পডকাস্টের মাধ্যমে যদি কোনো বিজেপির কেউ এটা দেখে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সব ডকুমেন্টস আছে, অভিষেক ব্যানার্জি এমপি নয়। এমপি নয়, ওখানে বাংলাদেশি রেখেছে। এবারও এসআইআর এর নাম তুলেছে সেই লোকে যার নামে তোমার কেস রয়েছে। যেই লোকটা পেট্রাপোল বর্ডারে ধরা পড়েছিল বাংলাদেশি বলে, তার নামে কেস রয়েছে, তার নাম এসআইআর কি করে ক্লিয়ার হলো? সে ভোট দিয়েছে এবার, প্রমাণ আছে আমার কাছে। দি, তোমার কাছে ওয়াকআপ বিল যেটা আমি জিজ্ঞেস করছিলাম, এর ব্যাপারে তুমি কিছু বলবে? ওয়াকআপ বিলটা কি ধার্য করা হচ্ছে এখনো আমাদের না না, পশ্চিমবঙ্গে? ওয়াকআপ বিল তো প্রথমত আর কোনো ব্যাপারই নেই, সেটার আর হওয়ার কথাও না। কিসের জন্য ধার্য হবে? না, এটা নিয়ে কিন্তু আমি সাফারার। আমাদের কিছু জায়গা এটা নিয়ে আমরা এরকম- সবাই সাফার। ওরা যে রাস্তায় বসে নামাজ পড়ছিল, যদি পড়তে থাকতো হুম। তাহলে বলতো এই রাষ্ট্রটাই ওদের। হ্যাঁ, সেটাই তো ওরা ক্লেম করেছে তো। হ্যাঁ, ক্লেম আর এবং করে। তৃণমূল কংগ্রেস এটাকে মানে সাপোর্ট দিয়ে চলেছে। আবার ভুল যাচ্ছ, তৃণমূল তো তোমার মোল্লামূল কংগ্রেস। ব্যানার্জি লিখলেই কেউ ব্যানার্জি হয়ে গেল? কোনো মোল্লা গান্ধী লিখলো, গান সব হিন্দু হয়ে গেল? তুমি বলতে যে ওয়াকআপ বিলের কেন কিছু যায় আসে না না? না, কিছু ফালতু যায় কথা, আসে মানে না। এইসব কথা বলে লাভ নেই। ভারতবর্ষে একটাই সংবিধান চলবে, যেটা হ্যাঁ, ভারতীয় সংবিধান। একদম। তারপর যদি কিছু চলে তাহলে আমাদের পার্সোনাল ল চলবে। এটা আমাদের দেশ, এটা কোনো সেকুলার দেশ ফেস না, এটা হিন্দুদের দেশ, এটা আমাদের দেশ। যার ভালো লাগবে না, ওরা বলে না যে সবকা খুন শামিল হ্যায় ইস মিট্টি মে, হিন্দুস্তান কিসি কে বাপ কা নেই। আরে সবকা খুন শামিল হ্যায়, তুই তো তোর ভাগ নিয়ে নিয়েছিস। तेरा बाप तो उसका जो हिस्सा था वो लेके भाग गया। अब क्या ये तेरा बाप का जगह है कि यहाँ बैठा है? अब निकल यहाँ से, बहुत हुआ। আমার তো মনে হয় কোনো মুসলমানকে কন্টেস্টই করতে দেওয়া উচিত না। কোনো মুসলমানের এদেশে ভোট অধিকার থাকাই উচিত না। যারা একটা দেশকে ভেঙে টুকরো করে দিয়েছে তাদের কিসের অধিকার? তারা তো আমাদের ক্ষতিই করবে। যে ওপেনলি বলছে বন্দে মাতরম গাইবো না, ন্যাশনাল অ্যান্থেমে দাঁড়াবো না, তার এই দেশে থাকার কি রাইট আছে? এবং সেটা নিয়ে সে বলছে না, সে কোর্টে চলে যাচ্ছে। এবং কোর্ট সেটা কেন শুনছে আমি জানি না। কোর্টে চলে যাচ্ছে? হ্যাঁ, কোর্টে চলে মানে যাচ্ছে। কলকাতার কেসে বলছো তুমি? কলকাতায় না, এরকম মানে সারা অনেক জায়গায় কেস আছে যে বাধ্যতামূলক করা যাবে না। কেন করা যাবে না? তাহলে থাকছো কেন? বন্দে মাতরম বলবো না, ফিলিস্তিন জিন্দাবাদ বলবো। ফিলিস্তিন তোর বাবা, তো ওখানে চলে যায়। হ্যাঁ, এইটা না আমার একটা খুব বড় প্রশ্ন যে इंडिया में अभी हम लोग नहीं रह सकते। इस्लाम धर्म যারা বলছে यहाँ पे इस्लाम के ऊपर বা মুসলিম के ऊपर अत्याचार हो रहा है, এরকম হিন্দি তারা বলে। যা না ভাই, বাবা, ওরা যাচ্ছে না কেন তাহলে দিদি? কে থাকতে দেবে ওদের? কোথায় যাবে? সুকি যে নোবেল পিস প্রাইজ পেয়েছিল,
সে রোহিঙ্গাদের নৌকায় উঠিয়ে নৌকা ঠেলে দিল, আর আর্মিকে বলল মায়ানমারে যে এখানে আসলে গুলি করবি। যেই মহিলাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল সে এটা করেছে, তাহলে ভাবুন এরা কত ডেঞ্জারাস, তাহলে এরা কত ডেঞ্জারাস। এই রোহিঙ্গারা কারা এরা? মুসলমান একটা এরা প্রদেশে, মুসলমান না, কিন্তু তুমি যদি দেখো মায়ানমারে ওরা না মানে না ওরা, লিঞ্চিং হয়েছে না এদের না উপর। বাই রিলিজিয়ান্স দে আর মুসলিম। কিন্তু কোন ধরনের মুসলিম এরা? এরা সব মানে আমাদের পাক সার্কাসে তুমি মুসলিম মানে জেহাদি, মুসলিমের একটাই ধরন মুসলিম জেহাদি, মুসলিমের আরেকটা ধরন মুসলিম হিপোক্রেট, মুসলিমের আরেকটা ধরন মুসলিম মিথ্যাবাদী, মুসলিমের আরেকটা ধরন ওদের মা বোনের জ্ঞান নেই, এটাই মুসলিম, আর কোনো ধরন নেই, আর কোনো ধরন নেই, এটাই ওদের ধরন। আর এটা আমরা যত তাড়াতাড়ি মেনে নেব যে ওরা আমাদের ভাই না, ওরা আমাদের বন্ধু না, ইনফ্যাক্ট ওরা আমাদের কেউ না, ইনফ্যাক্ট না ওরা আমাদের কেউ না আমরা ওদের কেউ, তত আমরা এবং ওরা ভালো থাকবো। ওই মমতা বানু বলেন না জিও জিনে দো, তো জিও আর জিনে দো, पर अपने घर में जियो और मुझे मेरे घर में जीने दो। হিন্দুর বুকের উপর বসে তুমি গরু কাটতে পারবে না, আর যদি তুমি হিন্দুর বুকের উপর বসে গরু কাটো তাহলে তোমার নাকের উপর দিয়ে আমরা শুয়োর ঘোরাবো, সহ্য করতে হবে, কারণ এটা আমার দেশ, এটা তোমার বাবার দেশ না। তোমার বাবা নিজের ভাগ নিয়ে চলে গেছেন, তোমাকে দয়া করে থাকতে দিয়েছি, তো এনজয়। আমি পলিটিক্যাল কেউ না, কিন্তু আমি যদি বিজেপির কেউ হতাম তাহলে আমি এদের ভোটাধিকার যাতে শেষ করে দেওয়া যায়, এসআইআর ফেসআইআর না, একদম শেষ। কেন আচ্ছা কখনো ভাবো যে যারা তোমার এত বড় আন্দোলন করলো পাকিস্তান চাই, তারা পাকিস্তানে গেল না কেন? ঠিকই সৈফ আলী খান, পাতৌদি ফ্যামিলি। পাতাওয়াদি ফ্যামিলি, ওরা চেয়েছিল পাকিস্তান চাই, কিন্তু ওরা পাকিস্তানে গেল না কেন? না, পাকিস্তানে ওদের সম্পত্তি এখনো আছে, পাকিস্তান সম্পত্তি থাকুক না, সবকিছু এখনো পাকিস্তানে ভালো অনেক আছে কিছু, ওখানে। হ্যাঁ, তো ওরা গেল না কেন, ইন্ডিয়া কেন থাকলো? আমি তো চাইছি যে আমি এই বাড়িতে থাকবো না, আমি ও বাড়ির ভাগও নিলাম, আমি গেলাম না কেন? কারণ আমার এই বাড়িটাকে পলিউট করার আছে, আমাকে এই বাড়ির লোকদের মেরে এই বাড়ির সম্পত্তিটাও ওখানে নেওয়ার আছে, তাই যাইনি। আর এটাই সত্যি, শুনতে খারাপ লাগতে পারে, শুনতে খারাপ লাগবেও, কিন্তু এটাই সত্যি। দিদি তুমি একজন অ্যাডভোকেট এবং অনেক জায়গায় তোমার নাম আমি শুনেছি এবং তুমি অনেক রকমের অ্যাওয়ার্ডও তুমি পেয়েছো। তোমারই লাইনের একজন লোক আছেন যার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার কিছুদিন আগে আমি একটা খবরে দেখছিলাম যে অদিতি মুন্সির বরের জন্য তিনি দাঁড়াচ্ছেন, মানে তৃণমূল একজন সিপিএম। তো তোমার কাছে কি দিদি, এটা কি ঠিক না ভুল? বিকাশবাবুকে যতটা জানি একদম ঠিক, কারণ উনি তো এতদিন তৃণমূলের হয়ে বিভিন্ন যে বড় বড় কেসগুলো আছে, হুম। তোমার সেটা কামদুনি হোক, সেটা তোমার বলো না সন্দেশখালি হোক, সেটা তোমার অভয়ার কেস হোক, উনি তো তৃণমূলের হয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে তাদের কনভিন্সড করে দাঁড়িয়ে গিয়ে সবকটা কেসে তৃণমূলকে উনি অ্যাডভান্টেজ পাইয়ে দিয়েছেন। তো এটা তো তো ওনার কাজ, এটা ওনার কাজ, অ্যাডভোকেট হিসাবে আমি বলছি। অ্যাডভোকেট হিসেবে যার হয়ে দাঁড়াবে তার হয়ে কাজ না করে একটা পলিটিক্যাল পার্টিকে অ্যাডভান্টেজ পাওয়ানো কাজ? কখনো ভেবেছো অভয়ার কেসে উনি এত কথা বললেন, এত কথা বললেন, উনি একবারও বললেন না যে সেই রাত্রে ওই মেয়েটির সঙ্গে যারা ডিউটিতে ছিল তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই কথাটা এর আগেও আমি একটি ইন্টারভিউতে বলেছি। আমি প্রথম প্রথম মনে হতো যে উনি তো ট্রায়াল কোর্টে কাজ করেন না, শুধু হাইকোর্টে করেন, এর জন্য হয়তো উনি ট্রায়ালের ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। তারপর ভাবলাম যে উনি একটা এত বয়স্ক আইনজীবী, সিনিয়র ডেজিগনেশন পাওয়া আইনজীবী এবং রাজনীতি করে, তো এটাও কি সম্ভব যে এই ভদ্রলোক জানে না? এই সাধারণ প্রশ্ন যেটা একটা লয়ার স্টুডেন্টের মাথায় আসবে ওনার মাথায় আসছে না। লজিক্যাল মাইন্ড বলে যে উনি হয়তো ইচ্ছে করে ম্যানিপুলেট করছেন। আর উনি অদিতি মুন্সির বরের হয়ে যখন দাঁড়ালেন তখন আমি শিওর যে পুরোপুরি ম্যানিপুলেটেড, উনি শুধু সিপিএম এর নামটা ইউজ করছেন, অ্যাকচুয়ালি উনি তৃণমূলের লোক, উনি তৃণমূলেরই লোক, মানে তৃণমূলের এজেন্ট সিপিএম এর মধ্যে ইন্ডাক্টেড। এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি, আমি তো তৃণমূলের কেউ নই, না, আর আমি সিপিএম এরও কেউ নই। অ্যাজ আ পার্সন কেমন অ্যাজ এ তোমার সেম কেমন? পিপল,
অ্যাজ অ্যাডভোকেট আমি তোমাকে অ্যাজ ভাই হিসেবে জিজ্ঞেস করছি। দেখো, অ্যাডভোকেটরা অ্যাডভোকেটদের সঙ্গে খারাপ হয় না, আমরা সবাই সবাইকে দেখে হাসি। হাই। আর ঠিক সেই যখন চলে যায় তখন বলি শুয়োরের বাচ্চা। তার আগে হাই ভালো আছেন, কতদিন দেখিনি, শরীরটা কি খারাপ লাগছে আপনার, ডাক্তার দেখান না ভালো করে। চলে যাওয়ার পরে মানে মরলো না কেন, শালা এখনো বেঁচে আছে। প্রফেশনাল হ্যাজার্ড। ভালো লোকও আছে আমাদের প্রফেশনে, প্রচণ্ড ভালো লোক আছে। এর জন্য দেখবেন যারা জাস্টিস, হাইকোর্টের যারা জাস্টিস, সুপ্রিম কোর্টের যারা জাস্টিস, তারা প্রত্যেকেই প্রচণ্ড এথিক্যাল, প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড এথিক্যাল। বিকাশবাবুর নাম জাস্টিস প্যানেলে যায়নি কেন কখনো? খুব ছোট্ট ফেটার্নিটি জানেন তো, সবাই সবাইকে চেনে। ব্যক্তিগতভাবে একজন মানুষের নামে আমরা বলি না, কারণ এর জন্য না যে এই জিনিসটা আমাকে ডেকে আমার অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করতে পারে, এর জন্য যে উনিও যেই প্রফেশনে আছেন আমিও সেই প্রফেশনেই আছি, এবং এই এক প্রফেশনে থাকার জন্য যদি আমি ওনার যে ডার্ক সাইডটা জানি বা উনি আমার যে ডার্ক সাইডটা জানেন সেটা যদি বলে, তাহলে সেটা কিছু এরকম হবে যাতে ওনার ক্লায়েন্ট নষ্ট করার জন্য আমি বলছি। আর উনি পরিষ্কার বলছেন যে ওনার ক্লায়েন্টের দরকার। আমি তো যা রোজগার করি সব টাকা আমি দান করি, কোথাও লাইব্রেরি বানাই, কোথাও কিছু বানাই, চান্দা মেটার মতন জায়গায় গিয়ে আমি সেখানে জলের পাম্প অবধি, মানে টিউবওয়েল অবধি লাগিয়ে দিয়ে এসছি, যেখানে লোকে ঢুকতে পায় না সেখানে লিগেল অ্যাওয়ারনেস স্প্রেড করে এসছি। আমাকে ওখানকার শুধু সিআরপিএফ থেকে ডেকেছে তাই না, আমাকে ওখানকার গ্রাম পঞ্চায়েত আলাদা করে চিঠি দিয়েছে, সেই চিঠিটাও তোমাদের দেখাবো। তো আমার প্রফেশন না হলেও বিশেষ কিছু আমার এসে যাবে না। দারুণ রান্না করতে জানি, হোম ডেলিভারি করবো। হাজব্যান্ডের ভালো প্রফেশন আছে, ট্রায়াল করেন বুঝে নেবেন। আর নারায়ণের দয়া বাবারও আছে, আর সবচেয়ে বড় কথা তো আমার মহাবিষ্ণু নারায়ণ আছেন। যার নারায়ণ আছে মা লক্ষ্মী তার থেকে কোথাও যাবেই না। মা লক্ষ্মী যাবে কোথায় আমাকে ছেড়ে, আমার তো নারায়ণ আছে। কিন্তু নিশ্চয়ই বিকাশবাবু তো ওপেনলি বলছেন যে ওনার কেসের দরকার, তাহলে ওনার নামে কিছু বলে ওনার কেস নষ্ট করে কি হবে। এসএসসি স্ক্যাম হয়েছিল শুনেছিলাম উনি ২৭ লাখ টাকা নিয়েছিলেন, উনি বলছেন আমি জানি না, আমার জুনিয়ররা নিয়েছিল। দেখুন আমি একটা কথা বলি, টাকা নেওয়ায় না কোনো ভুল নেই, আমিও কিন্তু টাকা নিই। হ্যাঁ আর এটা বলে নিই যে হাইকোর্টে একটা কেস করতে ১৫০০ টাকা লাগে। আমি যেই বিপুল পরিমাণে টাকাটা নিচ্ছি সেটা কিন্তু আমার ফিস, এতে কোনো ভুল নেই কিন্তু। আপনি ভাবুন, মমতা ব্যানার্জি এই কথাটা বলেন যে আমি কোনো টাকা নিই না। আচ্ছা ধরুন ওনাকে, উনি যে শাড়িটা পরেন পরনে, ওটা কেউ ওনাকে দেয়, হতেই পারে কেউ ওনাকে ভালোবেসে দিল, তাহলে উনি যে শাড়িটা পরেন আমি যেটা দেখেছি সেটা কিন্তু রেগুলার ভালো করে কাচা হয়, সাদা ধবধবে শাড়ি, এবং ইস্ত্রি করা শাড়ি পরেন। এবং আমার কথা হলো যে কোন ইস্ত্রিওয়ালা ২০ টাকার নিচেও নাকি ইস্ত্রি করে দেয়, এবং এই বয়সে মনে হয় না উনি নিজে কাপড় কাচতে পারেন। হাওয়াই চপ্পলটাও তো পরিষ্কার হাওয়াই চপ্পলটা তো ৭,০০০ টাকার পরেন। আমিও তোমার ক্লার্কের একটা হাওয়াই চপ্পল পরি পায়ে ব্যথার জন্য, ওটা ফেক, ওইটা সবাই জানে। ওই সাদা হাওয়াই চপ্পল যারা পরে, যারা একটু ঘোরে, বড় বড় মলেও যারা ঘোরে তারাও জানে যে ওই হাওয়াই চপ্পলটা কি। আর আমার কথা হলো পরবে না কেন ভাই, সে আমার স্টেট হেড, কেন উনি নোংরা শাড়ি পরবেন, কেন উনি ভিখারিদের মতন দেখতে লাগবেন? উনি তো এতগুলো লোককে, আমি ওনাকে ভোট দিই, আমি ওনাকে ভোট না দিই, উনি তো আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করছেন, মোদিজি তো আমাদের সবারকে রিপ্রেজেন্ট করছেন, কেন পড়বেন না? ওনাকে তো সব থেকে ভালো পড়তে হবে, ওনাকে সব থেকে ভালো দেখতে লাগতে হতে হবে, কারণ আমাকে সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু আমার রিপ্রেজেন্ট করা ওনাকে সবাই দেখছে। তো হি শুড লুক বেস্ট আর শি শুড লুক বেস্ট। আমরা যাকেই ভোট দিই না কেন, অ্যাকচুয়ালি এরা কিন্তু আমাদের সম্মান, আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করছে। তো এই কথাগুলো খুব লেম কথা যে আমি আঁকার থেকে রয়্যালটি পাই, উনি প্রচন্ড বাজে আঁকে। ওনার একটা আঁকা যদি উনি ক্যানভাস করে দিয়েছে, আমি আমার অফিসে কোথাও লাগাবো না, এত বাজে আঁকে। অফিস ছেড়ে দাও, বাইরে আমার লনে ১ কোটি টাকা ১.৫ কোটি টাকা বিক্রি হয়েছে একটা আঁকা। তুমি আঁকা নিয়ে এরকম বলছো? আমি নিজেও তো আঁকার লাইনে আছি, অল্প স্বল্প জানি, কিন্তু আমি ওনার আঁকা দেখে তো লোকেরা কিনছে, তার আমি কিছু বুঝতে পারতাম না, আলাদা ব্যাপার। কিন্তু মানে যারা কিনছে ১ কোটি টাকা কে দিয়ে, বলছে বুঝতে পারতাম না? আমি বুঝতে পারতাম, একটা কি সুন্দর শাকচুন্নি ছবি এঁকেছিল,
কমলা রঙের চুলালা শাকচুন্নি, ওনার মতনই লাগছিল অনেকটা দেখতে। দারুণ আঁকেন। ১,০০,০০,০০০ কেন? ১০,০০,০০,০০০ টাকাতেও হয়। কারণ ব্ল্যাক ম্যাজিকেরও তো একটা ব্যাপার, তুই তো এর আগে ব্ল্যাক ম্যাজিক নিয়েও কাজ করতিস, হ্যাঁ, মানে আমি এখনো পডকাস্ট। হ্যাঁ, করছি। হ্যাঁ। তো ব্ল্যাক ম্যাজিকে তো ওরকম ছবি হয়তো লাগে, ওটা হয়তো সামনে নিয়ে ফুং ফাং কিছু একটা করলো, ইনস্ট্যান্ট ভূত ওর মধ্যে চলে এলো। হতেই পারে। তুমি কি মানে তৃণমূলের দ্বারা মানে অত্যাচারিত? মানে এতটা তুমি সত্যি রাগ কেন? সত্যি কথা বলতে অত্যাচারিত না, কারণ আমার যে পদ্মশ্রীর জন্য নাম গেছে, স্টেট থেকে তো আগে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে, সেই ক্লিয়ারেন্সটা কিন্তু উনিই দিয়েছেন। আমার একটাই তৃণমূলের উপর খুব ক্ষোভ, যে তৃণমূলকে কিন্তু মানুষ, বিশেষ তৃণমূলকে না, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে মানুষ হ্যাঁ, ভরসা করে এনেছিল, এবং শি ফেলড। উনি ফেল করেছেন আমাদের ভরসা রাখতে। ওনার উপর ক্ষোভ না, এই ক্ষোভটা মানুষের নিজের উপর, যে আমি এই লোকটাকে ভরসা করেছিলাম, হুম। এই লোকটা আমার লিডার ছিল। এ এই রাগটা মমতা ব্যানার্জির উপর না, এই রাগটা নিজের উপর। একে এনেছিলাম, এত বড় চোর। আমি ভাবলাম যে আমার হয়ে লড়বে, আমার হয়ে দাঁড়াবে, সেই লোকটা ফ্রড বেরোলো, চিটিং বাজ বেরোলো। আমার মায়েরও ৭২ বছর বয়স, একটা ৭২ বছরে আমার মাতৃসম একটা মহিলা মিথ্যাবাদী। পেইনফুল। আমি কল্পনা করতে পারবো আমার মা মিথ্যাবাদী, আমার পিসি মিথ্যাবাদী, কিন্তু মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। অগ্নিকন্যা, অগ্নিকন্যা টার্ন টু তোমার সততার প্রতীক, সততার প্রতীক টার্ন টু ফাইলচোর। বিভৎস গ্রাফ, চিন্তার বাইরে। একদম মাটি থেকে শুরু, আবার মাটিতে শেষ। এখন উনি মিমের কন্টেন্ট, ভারতীয় ইতিহাসে লিখে রাখার মতন একটা চরিত্র, মিমের কন্টেন্ট। এরকম উত্থান কল্পনা করা যায় না। উনি আমাদের মতন সমস্ত সাধারণ বাড়ির মেয়েদের রিপ্রেজেন্ট করতেন। ওনার উপরে রাগটা এর জন্য যে উনি আমাদের থেকে আমাদের কনফিডেন্স ফেরত নিলেন। উনি একটা সাধারণ বাড়ির মেয়েকে আরেকবার মানুষ সুযোগ দিক, এই রাস্তাটা চিরতরে বন্ধ করে দিলেন। ছাত্র রাজনীতি থেকে ভালো ছেলে মেয়ে আর উঠলো না, কারণ উনি চোর বেরোলেন। তুমি কি ভালো ছেলে মেয়ে কি শিক্ষিত হিসাবে বলছো নাকি সৎ হিসাবে বলছো? সৎ, শিক্ষিত, শিক্ষাই তো আমাদের সততার রাস্তায় নিয়ে যায়। শিক্ষাই তো আমাদের বিবেককে উন্নত করে। পরীক্ষা পাশ করার জন্য যেটা মুখস্থ হয় সেটা শিক্ষা নয়। আমরা আমাদের আইডলের থেকে যেটা নিই সেটা শিক্ষা। এর জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছে বা মরে গেছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে নেতাজি একদিন ফিরে আসবে। ঠিক। আইডল। সত্যি। নেতাজিকে দেখে কত মানুষ পুলিশে যেতে চেয়েছেন, কত মানুষ রয়্যাল এজেন্ট হতে চেয়েছে। মমতা ব্যানার্জিকে দেখেও কিন্তু মানুষ কিছু হতে চাইতো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আজকে মমতা ব্যানার্জি কোথায়? মমতা ব্যানার্জির উপর সত্যি রাগ এটা না, এটা 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 কিন্তু এটা খালি নিজেদের উপর রাগ। খালি মানে আমরা তখন তো ছোট যখন উনি এসছেন, হ্যাঁ, কিন্তু আমার বাবা-মারও কিন্তু একটা আশা থেকে তারা সবাই সবাই আশা থেকে এনেছিল ওনাকে। উনি কি করলেন এটা? আর উনি কেন করলেন এটা? এটা আমি কি এই দরকার এই ছিল এই এই ওনার? জিনিসটা না সবার প্রশ্ন। এটা কিন্তু খালি মানে আমি সাধারণ এটা মানুষের আমি না, মানে এটা বিশ্বাস করব প্রত্যেকটা না যে অভিষেক ব্যানার্জির প্রেমে পড়ে উনি এটা করেছেন ভালোবাসে বলে। ভালোবাসলে সে তার ভাইপো, ভাইঝি, ছেলে-মেয়ে সবার পাশে চাইবে না যে সে সবার ফেভারিট হোক। আমার মেয়েকে সবাই ভালোবাসুক, আমার ছেলেকে সবাই ভালোবাসুক। যেই ছেলেটা জীবনে কোনোদিন রাজনীতি করেনি, হুম। তাকে এনে কেন আমি এমপি বানাবো? ও কি জানে? ও জানে না বলেই তো এটা করলো। তোমার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের পতনের কারণ অভিষেক ব্যানার্জি? তৃণমূল কারণে কংগ্রেসের পতনের কারণ মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির কি অকাত কি আছে? ও কে? ও কে? মমতা ব্যানার্জি একদিন বলতো যাই, ওর কোনো কথা শুনবি না। জেড ক্যাটাগরি সিকিউরিটি মিকিউরিটি সব উঠিয়ে নিত, বলে এমপি এমপির মতো থাক, বাড়ি বসে লেখ, ভাষণ লেখ, যা কনস্টিটিউন্সিতে গিয়ে কাজ কর। অভিষেক ব্যানার্জি নস্যির টিপ, তাও না। মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি নস্যির টিপও না। ওই যে মমতা ব্যানার্জি সাদা চপ্পলটা পরে, ওটা ধুলোটা ঝেড়ে দিলে ওরকম ৫ লাখ অভিষেক ব্যানার্জি বেরোবে। ওকে ঘরে বসিয়ে একদিন জিজ্ঞেস করতে পারিনি কোন আন্দোলন করে উঠেছিস তুই?
দয়ার রাজনীতিতে এসছিস, দয়া করে জায়গা দেওয়া হয়েছে। একটা আমার পার্টির ঠিক ওয়ার্কারের সঙ্গে কথা বলবি না। তুই ওদের উপরে ছড়ি ঘোরানোর কে? কেন বলেনি? অভিষেক ব্যানার্জি কে? কি অকাত আছে মমতা ব্যানার্জির সামনে ওর? কোথায় অভিষেক ব্যানার্জি এখন দেখতে পাচ্ছেন কোথাও? বাড়িটাও নাকি ডিমোলিশ হওয়ার জন্য বাড়ি নোটিশ পেয়েছে। ডেমলিশ হবে, ও কোথায় লুকিয়ে বসে আছে কে জানে? এত বড় নেতা যায় লোক, নেতাকে যে সবার সামনে হাঁটতে পারবে, হুম 10টা সিকিউরিটি নিয়ে হাঁটছে মানে কি? ওকে পাবলিকের হাতেও মার খাবে ও জানে। ক্ষমতা আছে, এমনি যাক পাবলিককে কি জিজ্ঞেস করুন, হ্যাঁ বলুন কি হয়েছে, কি প্রবলেম আছে আপনার? মমতা ব্যানার্জিকে আমি নিজে দেখেছি হকার উচ্ছেদের সময় রাস্তায় বসে রুমাল বিক্রি করতে, ব্যাম্বিনোর সামনে। স্কুলে পড়তাম তখন। কি বলছো তুমি? আমি নিজে দেখেছি হকার ওঠাতে দেবে না বলে রাস্তায় বসে রুমাল বিক্রি করতে। মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে দেখেছি, ব্যাম্বিনোর সামনে দেখেছি। মমতা ব্যানার্জির সঙ্গে মানে মমতা ব্যানার্জির উপর রাগ না, এটা আমাদের নিজেদের উপর রাগ। ওনার উপর রাগ যে উনি আমাদের থেকে আমাদের আইডলকে কেড়ে নিলেন। উনি আমাদের থেকে আমাদের আইডলকে কেড়ে নিলেন, ওনাকে এত সাহসকে দিয়েছে এই করাপশনে থাকার। এটা ভেবে কি ওনাকে আমরা এনেছিলাম? কি দাম দিলেন উনি? দিদি, তুমি একজন খুবই সম্মানধন্য একটা মানুষের মেয়ে তুমি, এবং তারও একটা পলিটিক্যাল দিক ছিল সারা মানে পশ্চিমবঙ্গ যারা সিপিএম আমলে ছিলেন, আমার বাবা দাদু যারা ছিলেন তারা জানে। আমি কি তার ব্যাপারে কথা বলতে একটু পারবো? আমি মানে তুমি জিজ্ঞেস যে করতে পারবো? সিপিএম দের দেখো, আমার বাবা কিন্তু সেই সিপিএম ছিলেন না। না মানে আমি সেটাই জানতে চাইছি যে আজকালকার সিপিএম আর তোমার বাবা যখন ছিলেন একজন সম্মান, মানে সেই ব্যাপার ওরাটা আলাদা ছিল সেই সময়কার, দেখো সেটা আমার বাবা তফাৎ কোনোদিন আছে কোনো, কিছু? হ্যাঁ তফাৎ আছে। আমার বাবা কিন্তু কোনোদিন কোনো পদে ছিলেন না, কিন্তু আমার বাবা যখন মরে গেছিলেন 3000 লোক গেছিল তার সাথে শ্মশান অব্দি। এই এই আমাদের এই পাড়া থেকে, এই বাড়ি থেকে। এবং যখন আমার বাবাকে তার দাহ করা হচ্ছে, আমাদের পাড়ারই একটি ছেলে আছে রমেশ বলে, চায়ের দোকানে কাজ করে। আমাকে বলছে, টুম্পিদি আমি একটা খাতা কিনেছি। বললাম কেন রে? বললো সব নামগুলো তুলে নিচ্ছি। আমার অত দুঃখের মধ্যে আমার হাসি পেয়ে গেছে, তুই কি করছিস এটা? বলছে যে দিদি এখানে আমাদের সঙ্গে প্রায় 2500 লোক এসছে, সবার নাম তুমি জানো না, আর এরা যদি না যায় তোমার অসুচ কাটবে না। তুমি এখনো, বাবা মারা গেছে 10 বছর হয়েছে, তুমি মোড়ের মাথায় কি বলো অশোক ব্যানার্জির বাড়িতে যাবো, এবং জিজ্ঞেস করো কেমন ছিলেন ভদ্রলোক। এই রাস্তায় বেরিয়ে যাবে, খোকন কাকুর ইয়ের দোকান আছে, আচারের দোকান আছে গড়িয়াহাটের মোড়ে। খোকন কাকুকে একবার কি কেউ জিজ্ঞেস করুক তো অশোকদা কেমন ছিল? 10 বছরে যদি 10,000 লোককে জিজ্ঞেস করেছে, 10,000 লোকের কাছেই খোকন কাকু কেঁদেছে। একটা মানুষ তার ব্যক্তিত্বে হয়, একটা মানুষ না সে যেটা ভাবছে, আমরা যেটা ভাবি সেটা কিন্তু সামনের জনকে রিফ্লেক্ট করে। তোকে আমি চিনতাম, না, সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা সোশ্যাল হয়েছে, মিডিয়াতে তো সে অক্টোবর মাসে কথা হয়েছিল। অক্টোবর মাসে কথা হয়েছিল, কিন্তু তোর কখনো আমার সাথে কথা বলে মনে হয়েছে যে আমি তোকে চিনতাম না? না, আমি তোকে তুই করেই বলবো। আমি তোকে তুই করি মাঝে মাঝে একটু তুমি তুই আপনি হ্যাঁ, হচ্ছে, সেটা কিন্তু আলাদা কথা এখানে বলতে। যখন কথা হচ্ছে হ্যাঁ একটা সব জিনিসেরই হ্যাঁ, একটা ঠিক দৃষ্টিভঙ্গি আছে। রয়েছে, ঠিক আছে। কিন্তু বাবা না আমাকে এটাই বলেছিলেন যে মানুষের জন্য কাজ করার জন্য কোনো ইউনিফর্মেরও দরকার নেই, কোনো পোস্টেরও দরকার নেই। তুমি যদি মনে করো তুমি কারোর জন্য কাজ করবে, করতে পারো। আমাকে, আমি বছরখানেক আগের কথা বলছি, এখানে একজন দিদি আছে, এখন কোভিড হচ্ছিল খুব, আমার এবং আমার হাজবেন্ডের দুজনেরই কোভিড হয়, এবং আমরা এখানে চলে আসি। হুম। শ্যামলীদি বলে একজন দিদি আছে, ডোমেস্টিক হেল্প আমাদের বাড়ি। শ্যামলীদিকে বলি তুমি এসো না শ্যামলীদি, কারণ আমাদের কোভিড হয়েছে। শ্যামলীদি একটা তাচ্ছিল্যর হাসি হাসে কথাটা শুনে, এবং সকালবেলা এসে, মানে ছোটোবেলায় যেরকম আমাকে ডিম সেদ্ধ খাইয়ে দিত, সেরকম আমাকে আর আমার হাজবেন্ডকে ডিম সেদ্ধ খাইয়ে দেয়, এবং পুরো শুশ্রূষা করে। না, নারায়ণের দয়া যে শ্যামলীদির কিছু হয়নি। তারপর একদিন বলল যে তুই আমাকে ওই শাড়িটা দিয়েছিস, ওটা আমি একজনকে দিয়ে দিয়েছি ওদের পাড়ার। কেন? বললো বিয়ের বাড়ি যাচ্ছিল, জানিস তো ভালো কাপড় নেই পরার। না তুমি গেলে না? বললো আমার কাছে ওটাই ছিল। আমি খুব ভাবলাম ওই কথাটা শুনে আমি কি করি, আমার ভীষণ খরচের হাত, আমি যেরকম রোজগার করি সেরকম আমার খরচও হয়ে যায়, কিছু থাকে না আমার কাছে।
আমি আমার বরকে বললাম কি করি, বললো কজন আছে, 200-250 জন আছে। আমি 350 থেকে 400টা শাড়ি কিনি, এরম শাড়ি কিনি দোকানে গিয়ে বলি যে যাতে এটা পরেও বিয়ের বাড়ি যেতে পারে, মানে ভিডিও আছে, সব আছে। আমি বললাম দেখো প্রতি বছর আমি দিতে পারবো না, আর 6 লাখ 7 লাখ টাকা খরচ করা প্রতি বছর কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, আমি 1 বছর অন্তর অন্তর দিতে পারবো। সামনে শুধু মাঝের বছরটা দিইনি, তার আগের বছর দিয়েছিলাম 24-এ, 25-এ দিইনি, এই 26-এ এবার কিন্তু আবার দেব। যখন দিচ্ছিলাম এখানকার যে কাউন্সিলর খুব ভয় পেয়ে গেছিল যে হয়তো অন্য কিছু হুম ভাবছে। হুম হুম আমি ওকে মানে ও যাকে বলেছিল আমি তাকে বললাম যে আমি সব করতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ওই বাসন মাজাটায় খুব আপত্তি। তো যখন বাসন মাজায় আপত্তি তখন হাইড্রেনে নামবো কি করে? তো রাজনীতির কথা তো প্রশ্নই আসে না। ও নিশ্চিন্তে থাকুক, আমার কিছু পাওয়ার নেই, আমি দিচ্ছি, আমার মনে হয়েছে এইটুকু আমি করতে পারি। কি হবে, 5-6 লাখ টাকা দিয়ে হয়তো আমি বিদেশে ঘুরতে যেতাম, খরচই করে দিতাম একদম একদম, কিছু কি করতাম কেউ জানেও না। তার থেকে তো ভালো, অতগুলি লোক তারা বিয়ের বাড়ি যাওয়ার সময় চিন্তা করতে হচ্ছে না তো, আসে তো একটা ভালো শাড়ি। দিদি, আমাদের এই কয়েকদিনের মধ্যে দেখা গেছে তপসিয়া এলাকা বা তিলজেলা এলাকা, পাকসাকাস এলাকাতে বাড়ির ডিমোলিশ হবে, এবং কাল পরশুর মধ্যে আম, সরকার থেকে নোটিশও চলে গেছে, কর্পোরেশন থেকে, যে আপনাদের এই বাড়িটা ভাঙা হবে এবং বাড়ির খরচা যা ভাঙা হবে, বুলডোজারের খরচা বাড়িওয়ালারাই দেবে। কসবাতেও হচ্ছে, আরও আরও তুমি জানো কোথায় কোথায় হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? কারো বাসস্থানকে ভেঙে দেওয়াটা কি ঠিক হচ্ছে? তোমার নিজের বাড়ি আছে তো, হুম। সেখানে গিয়ে যদি আমি এখন থাকতে শুরু করে দিই সেটা কি ঠিক হবে? আমার বাড়ি নেই। আচ্ছা, ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। একটা কথা বলো, এই যে ইনলিগাল যে কনস্ট্রাকশন আমরা বলছি, হুম ইনলিগাল কনস্ট্রাকশনটা কেন? কর্পোরেশন পারমিশন দিচ্ছে না, কারণ আমাদের যে বাড়ির বহুতল করার পারমিশন দেওয়া হয় সেটা দেওয়া হয় আমাদের বাড়ির আশেপাশে রাস্তাটা কত দূর, যাতে বহুতল করার জন্য তো একটা লেভেল অব্দি আমাকে ভিত করতে হবে, করতে হবে তো, নিশ্চয়ই। ওই ভিতটা যাতে আমি করতে পারি। হুম তোমার একটা 4 ফুটের গলির পাশে যদি তোমার 8তলা বাড়ি হয় কি 4তলা বাড়ি হয়, তাহলে সেটা তো ভেঙে পড়বে। যেই গরিব লোকটা কম টাকায় ওই জায়গাটা কিনেছে, হুম তার বাড়িটা ভেঙে দেওয়ার পরে সে আবার রোজগার করে একটা বাড়ি কিনতে পারে বা নাও কিনতে পারে, কিন্তু সে বেঁচে থাকবে। আর যদি ধুমু করে বাড়িটা একদিন ভেঙে পড়ে তার মাথায়, তখন কি হবে? মানে বেঁচে থাকাটা ইম্পর্ট্যান্ট, নাকি একটা এরকম বাড়ি যেটা বিপজ্জনক, যেটা থেকে আমি মরে যেতে পারি, প্রচুর লোকের প্রাণহানি হতে পারে, কিন্তু আমি টাকা দিয়ে কিনেছি ওটা রেখে দেওয়া ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় কথা হলো, একটা ইনলিগ্যাল জায়গায় যখন বাড়ি হয় তখন সেই বাড়িটার মধ্যে যারা এসে থাকছে তাদের কিন্তু কোনো দাস্তাবেজ দিতে হয় না, কারণ বাড়িটাকে আমাদের কোথাও গিয়ে তোমার রেজিস্ট্রি করতে হচ্ছে না, তো ওখানে কে থাকছে সেটার কিন্তু কোনো হিসেব নেই। এই যেরকম এখানেই বোধহয় আমি জায়গাটার নাম বলতে পারবো না, ববি হাকিমের ওই জায়গাতেই কি একটা আছে মুসলিমদের তোমার একটা বস্তি মতন, হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ 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 3000 ভোটার আইডি ঠিক আছে ঠিক। এবং সেখানে 2 লাখ লোক থাকে। হ্যাঁ হ্যাঁ, কি জায়গায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা নিয়ে। হ্যাঁ, এবার তুমি বলো যে ওই জায়গাতে ওখান থেকেই লোক বেরিয়ে যদি কাউকে খুন করে, কোথাও যদি তোমার চুরি ডাকাতি হয়, তাহলে তো তুমি জীবনে ধরতে পারবে না, তুমি কিভাবে ধরবে তাকে? পুলিশ কিভাবে ধরে? সিসিটিভিতে একটা লোককে দেখলো, এবার তার ওটাকে আইডেন্টিফাই করে আধারের সঙ্গে কারো ছবির সঙ্গে মিলছে কিনা, ভোটারে মিলছে কিনা, তো তার তো ভোটার আধার কিছু নেই, তুমি কোথা থেকে তাকে ধরবে? ঠিক। আমার মতে কিন্তু এটার দোষ তো দিদি, ধরে নাও যেখানে যে কাউন্সিলররা ছিলেন, যেমনি তপসিয়াতে জাভেদ খান আই থিঙ্ক মনে হয় ছিলেন, উনি ওনার ছেলে ছিলেন। কাউন্সিলরদের কথা বলো না, আমাদের এখানকার যে কাউন্সিলর, উনি তো কাউন্সিলর, এমএলএ উনি। ওই এমএলএ কাউন্সিলর ওই সবই তো এক। এখানে আমাদের যে কাউন্সিলর সুদর্শনা মুখার্জি, সে তো ডাবালা থেকে ডাবও চুরি করে। হ্যাঁ। হ্যাঁ, ডাবালা থেকে ওপেনলি ডাব, আমি আমাদের পাড়ার পুজোর টাকা সে নিয়ে আত্মসাৎ করে দিয়েছে এই ফান্ড রোডের পুজো। গীতি হাকিম বলে আমাদের এক দিদি আছে, ববি হাকিমের বোন, সে যখন বুঝলো চুরি হচ্ছে আমাকে বললো টুম্পি কি করবো, বললাম সই করবে না, সে আজও সই করেনি, আজও আমরা টাকা আটকে রেখে দিয়েছি ফান্ড সর্বজনীন টাকা। ও তো চোর, সুদর্শনা মুখার্জি চোর।
তৃণমূলের কাউন্সিলর চোরও। এটা কত কি বাড়ি দখল আদেশ করে পায় বসে নাকি না আছে। নিজেরা করে? কারণ অনেক জায়গায় না তৃণমূলরা না জিতেছে তো, না, তারা তো বলছে তাদের নামে কিন্তু কোনো এলিগেশন নেই যে তারা চুরি একটা করছে কথা বা বলুন তো, শোভনদেব চ্যাটার্জির নামে কেন কেউ চোর বলছে না? উনিও তো তৃণমূলের, এখান থেকে জিতেছে আমাদের এখানকার কাউন্সিল, মানে এমএলএ। হ্যাঁ, ওনাকে কেউ চোর বলছে না কেন কেন? বলছে না? কারণ উনি চোর না। উনি কাজ করেছে তোমার মনে হয়? উনি কাজ না করলে উনি চুরি করেনি। ক্ষতি করেনি, না 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 শাসানো এইসব না কিছু না নেই? না, ওইসব কিছু করেনি। দেবাশিস কুমার প্রচুর কাজ করেছিল কিন্তু হেরে গেছে, তোলাবাজি করেছে, হেরে গেছে। কেন বলছে না শোভনদেব চ্যাটার্জিকে, কেন কেউ চোর বলছে না? আমার তো প্রশ্ন এটা। কারণ উনি চোর না, তাই ওনাকে চোর বলছে না। আর শুভেন্দু অধিকারী যেটা করছেন, মানে আই স্যালুট হিম। উনি এটা বুঝেছেন যে ওনাকে যারা ভোট দিয়েছিল তারা কোনো ন্যায় নৈতিকতা এইসব কিছুর জন্য ভোট দেয়নি। আমরা ভোট দিয়েছিলাম মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, এবং উনি আমাদের মুসলমানের হাত থেকে বাঁচাচ্ছেন। আমাকে একটি মুসলমান কদিন আগে বলেছিল শুভেন্দু অধিকারীকে যদি জামাতরা মেরে ফেলে, আমি একটা শুভেন্দু অধিকারীকে দেখে মেরে ফেলবি? তার এস এর ক্যাম্পে তো লক্ষ লক্ষ শুভেন্দু অধিকারী বাবারা বসে আছে। হুম। এর পরের লাইনে তো দিলীপ ঘোষ আছে, তাকে কি করবি? প্রত্যেকটা পাড়ায় আরএসএস ক্যাম্প শুরু হওয়া উচিত, মেয়েদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত। আমি কিন্তু বিজেপির কেউ না। কিন্তু তুমি তো আইডিওলজি নিয়ে বাচ্চা তো, আমার, হ্যাঁ, আমি আইডিওলজিতে বিশ্বাস তো করছি। তুমি হিন্দুত্বের জন্য কিছু করো। আমার একটা সংগঠন আছে অখণ্ড ভারতীয় সনাতনী সংঘ বলে, ওকে, সেখানে তোমার প্রচুর তৃণমূলের লোকও আছে, তৃণমূল লোকে আছে? তৃণমূলের লোকও আছে, একদম অ্যাক্টিভ তৃণমূলের লোক আছে, ব্লক প্রেসিডেন্ট এরকম তৃণমূলের লোক আছে। তুমি তাদেরকে কি মানে, তুমি কি ওখানকার প্রেসিডেন্ট বা তুমি নিজে আমি থাকো? ওখানকার জেনারেল সেক্রেটারি, আমার হাজব্যান্ড প্রেসিডেন্ট। আমরা পুরোপুরি তোমরা অ্যালাউ করেছো তৃণমূলের মতো পার্সন হ্যাঁ, যারা মানে মেন্টালি যারা তৃণমূল ভাবে চলে? আমাদের একটাই কথা, যে তুমি তৃণমূলকে ভোট দিতে পারো, তুমি সিপিএম কে ভোট দিতে পারো, যাকে তোমার ইচ্ছা ভোট ব্যাপার। দাও। কারণ আমরা রাজনৈতিক দল নই, না। আমরা হিন্দু, আমরা আমাদের ধর্মের জন্য কাজ করব। আমি যে এতগুলো শাড়ি দিই, আমি কিন্তু আমার বাবার নাম করে, আমার সংঘের নাম করে দিই। আমি যে কম্বল দিই, আমি তার নাম করে দিই। আমি যে লাইব্রেরি বানিয়েছি, আমি কিন্তু আমার ধর্মের প্রসারের জন্য বানিয়েছি। প্রত্যেক বছর গঙ্গা আরতি করাই, বছরে 2-3 বার গঙ্গা আরতি করাই আমাদের গঙ্গা ঘাটে। 3000-4000 প্রদীপ জ্বালাই, যত লোক আসে সবাইকে দিয়ে প্রদীপ জ্বালাই, তুলসী বিতরণ করি। এটা তো আমার ধর্ম। কে আমাকে, কে কে এখানকার সোল সেলিং এজেন্ট? আদি সনাতন ধর্ম, না এর কোনো আদি আছে, না এর কোনো অন্ত আছে। প্রত্যেকটা মানুষ আজও জন্মায় হিন্দু হই, তারপর মুসলমান হয়, তারপর ব্যাপটিজম হয়, প্রথমে তো হিন্দুই হচ্ছে ভাই। যখন মানুষের এত সুন্দর করে তুমি কাজ করছো, একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা স্ক্যাম না কি এটা তুমি জানো, কারণ তুমিও একজন প্রেম করেই তোমার জীবন এগিয়েছে। হুম তুমি হুম, প্রেম করেই তুমি বিয়ে করেছো, আজকে একদম। তুমি হ্যাপি আছো। দুজনেই তোমরা অ্যাডভোকেট, স্যারও অ্যাডভোকেট, তুমি অ্যাডভোকেট। লাভ জিহাদ যেটাকে বলে বলে লোকে, মানে কিছু কিছু লোকেরা বলে এটা ফালতু কথা, কিছু কিছু লোকেরা এটা নিয়ে ফিল্ম বানাচ্ছে। তুমি কোনটাকে সত্যি ভাবো? ইসলামোফোবিক একটা স্ট্র্যাটেজি, যেখানে আমাকে কোনো ওয়েপনের দরকার নেই, শুধু মিষ্টি কথা, মিষ্টি হাসিটাই ওয়েপন। যেখানে একজন হিন্দুর মেয়েকে নিয়ে গিয়ে আমি 4জন মুসলমান জন্ম দিতে পারি। একদম সত্যি, প্রত্যেকটা মুসলমান ছেলের একটা করে হিন্দু নাম কেন? আচ্ছা, আমাদের টাইমের আইডল সালমান খান, আমির খান, শাহরুখ খান, তো কোনো ছেলে যে হিন্দুর ছেলে, সে নিজের নাম কখনো নিকনেম সালমান কেন রাখেনি? শাহরুখ কেন রাখেনি? আমির কেন রাখেনি? কোনো হিন্দু ছেলে শুনেছে এরকম কোনো নিকনেম? শোনোনি। কিন্তু কোনো মুসলমানের ছেলে এরকম জানো, যার রাহুল, হ্যাঁ আছে, তোমার যার নাম অনেক তোমার আছে, অনেক সানি, আছে, আছে। যার নাম তোমার ভিক্টর, যার নাম তোমার ভিকি, যার নাম তোমার গুড্ডু, এরকম নাম নেই? এরকম একটা মুসলমান ছেলেকে জানো? আছে, আমি দেখেছি।
আমি একজনকেও দেখিনি যে মুসলমান ছেলেটা তার আসল মুসলমান নামটা বলেছে। হ্যাঁ মানে এটাই 90% ছেলে হিন্দু কোনো না কোনো নিকনেম আছে, তারা নিকনেম এটাকে আছে, কেন নিকনেমে হিন্দুদের নাম রাখছো ভাই কাফেরের? দোকানের নাম রাখছে হিন্দু। দোকানের নাম রাখছে, বিজনেস ছেড়ে তো আমি লাভ জিহাদের কথা বলছি, কাফেরের নাম কেন? এবং মেয়েগুলো অনেকদিন জানছেই না, জানবে কি করে? কারণ ওদের আইডেন্টিফিকেশন করার তো একটাই জায়গা, আর ততদূর চলে যাওয়ার পর আর জেনে আর না জেনে কি লাভ? 90% মেয়ে তো ক্যারেক্টারবান, সে তো প্রথমেই গিয়ে কারোর সাথে শুতে যাচ্ছে না যে সে জানতে পারবে কি হিন্দু কে মুসলমান। ও মুখের কথাটা এমনিতে তো জামা কাপড় পরা অবস্থায় বোঝা যাচ্ছে না সে কি, হুম। তাই না? লাভ জিহাদ একদম এক্সিস্ট করে, একদম এক্সিস্ট করে। কার্পেন্টার, কাঠের মিস্ত্রিরও হলো প্রথম টার্গেট হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়ে বিয়ে করব। আর কোটিপতি ব্যবসায়ী মুসলমানের টার্গেট হলো হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়েদের বিয়ে করব। বিশাল বড় পলিটিশিয়ান মুসলমানের টার্গেট হিন্দুর মেয়েরা খুব ভালো হয়, হিন্দুর মেয়েদের বিয়ে করব। কেন হিন্দুর মেয়েদের বিয়ে করবি ভাই? যদি হিন্দুর মেয়েরা এতই ভালো হয় তুই হিন্দু হয়ে যা। হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের দিকে তাকাবেই না, সে যত সুন্দর হোক। আমাদের বন্ধুরা বলে, দূর গরুখর মুরলিটা আসছে। তুই আবার মুরলিটার সাথে গিয়ে কথা বললি মিতা? আমাদের প্রচুর বন্ধু আছে বলতে। হিন্দু ছেলেরা যত সুন্দরী মুসলমান মেয়ে হোক তাকে প্রেম করবে না, পাত্তাই দেবে না, পাত্তাই দেবে না তাকে, সে যত সুন্দরী হোক। আর হিন্দুর মেয়েরা খেদি পেচি মুটি ভেটি যা হোক, মোল্লার তো তাকে ভালো লাগবেই, তার প্রেমে পড়বেই, আর টুরু লাভ হবেই। কেন হবে? কোনো কারণ নেই, কারণ ও হিন্দু। 12 লাখ টাকা পাবে ব্রাহ্মণের মেয়ে নিয়ে গেলে? পয়সা দিয়ে জিহাদ হচ্ছে। এসব ধরতে পারলে এদের একটাই আমার মনে হয়, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক লিঞ্চিংয়ে মেরে ফেলো একদম। আর যেই মেয়েটা চলে যাচ্ছে তাকে বিক্রি হয়ে যেতে দাও, তাকে ইয়ামেনে চলে যেতে দাও, তার যা ইচ্ছা হোক তাকে আর ফিরতে দিও না। একটা সাইফ আলী খান অমৃতা সিংকে বিয়ে করলো, দুটো মুসলমান পয়দা হলো, ইব্রাহিম আর সারা। একটাই সাইফ আলী খান কারিনা কাপুরকে বিয়ে করলো, আবার দুটো মুসলমান পয়দা হলো, না তিনটে হলো জানি না, কটা, দুটো না তিনটে? দুটো শুনেছি। ও আরো দুটো মুসলমান পয়দা হলো, মানে দুটো হিন্দুর মেয়েকে নিয়ে নামগুলো কিন্তু একবার, হ্যাঁ, তাইমুর। হ্যাঁ, তাইমুর, জাহাঙ্গীর। কেন? সেকুলার তো, তুই সেকুলার তো, হ্যাঁ। তো হিন্দুর নাম কেন না? বা জন কেন না? তুমিও সেকুলার, আমিও সেকুলার, না আল্লাহ না ঈশ্বর, সোজা যিশু, কেন না? কিন্তু বাঙালিরা রাখে কিন্তু যিশু নাম। 25 হ্যাঁ, ডিসেম্বর যারা জন্মগ্রহণ করে অনেকেই রাখে। যিশু নাম রাখে। কেউ ভগবানের মেসেঞ্জার, কেউ ভগবানের ছেলে, এদের কাছে যাচ্ছে, আর আমরা ডাইরেক্ট ভগবানের কাছে যাচ্ছি। সেই মেয়েগুলোকে কি বলো যারা এই প্রেমে পড়ে, তারপরও জানার পরও যে সে বাবা মার দোষ, ফ্যামিলি শিক্ষায় দোষ, আমরা সবাই সমান। ওর রক্ত লাল, আমার রক্ত লাল, আরে ওর রক্ত গরু খেয়ে লাল, আমার রক্ত পনির খেয়ে লাল, মাছ খেয়ে লাল, কি করে দুটো রক্ত সমান হবে? ওকে ছোটবেলায় পেট দেওয়া হয় যাতে তাকে কেটে দিতে পারে, ভায়োলেন্ট করার জন্য। আমাদের ছোটবেলায় পেট দেওয়া হয় যাতে আমরা কম্প্যাশনেট হই, কি করে সমান হব? চিন্তা করতে পারবে যে এই পশুটাকে তুমি পুষবে, তাকে কেটে দেবে? ওকেই আড়াই পচে কাটতে শেখানো হচ্ছে, ছোট্ট একটা বাচ্চাকে। তাহলে সে আর বাচ্চা থাকলো না তো, তাকে তো ক্রিমিনাল হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। এই একটা সভ্য মানুষ এটা কল্পনা করতে পারে যে আমার বাচ্চাকে আমি একটা প্রাণীকে আড়াই পচে কাটতে শেখাবো? তাও কোন প্রাণীকে? যাকে আমি আগে আমার কাছে রেখে ভালো করবো, তার প্রতি আমার পুরো কম্প্যাশনটা তৈরি হবে, তারপর তাকে আমি কাটবো। দিস ইজ লাভ জেহাদ। এটাই লাভ জেহাদের একদম প্রপার ডেসক্রিপশন। কম্প্যাশনেট হলো, প্রেম করলো, একদম সত্যি প্রেম, কিন্তু ও তো ছোট থেকে প্রেমই করেছে কাটার জন্য। এরকমও তো হতে পারে কিছু পার্সেন্ট ছেলেরা ভালো হলো। মানে যদি তাকে ছোট থেকে ওইটা ওইভাবে কুরবানি করতে না শেখানো হয়, যদি তাকে খুব তোমার তোমার কি দেখা এরকম কোনো ছেলে আছে যে মুসলিম বাঙালি মেয়েকে বিয়ে করেছে,
সবকিছু সামঞ্জস্যতা বজায় রেখে এখন ভালো আছে। কদিন আগে আমাদের চেনা জানা একজন একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছিল, খুব নামি একজন লোক সে। তারপর কদিন আগেই তার দুটো বাচ্চা আছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কলেজ লাইফে চিনতাম। তারপরে কদিন আগে তার একটা ভিডিও খুব ভাইরাল হলো, বউকে ফ্লাইং লাথি মারছে। মুসলমান। আমার সিনিয়র শ্রী ওম প্রকাশ দুবে, আমার প্রথম সিনিয়র, স্যার একটা কথা বলেছিলেন, মুসলমান কা বাচ্চা কাভি না সাচ্চা, আর যদি হয় সে সাচ্চা তাহলে সে ড্যাশের বাচ্চা, ড্যাশটা বসিয়ে নিই। কখন আমি দেখিনি, আর আমি শিওর কেউ দেখেনি, আমি শিওর কেউ দেখেনি। আজকে আমাদের একটা খুব কমন গালাগালি হলো যে বেহেন ড্যাশ, মাদার ড্যাশ। তো ওরা তো বোনকেই বিয়ে করে, তো বিয়ে করে কি করে ভাই? মানে গালাগালিটাই যার জীবনের সার, সত্যি যার জীবনটাই গালাগালি, তাকে আর কি বলতে পারো। দিদি, আমরা একেবারে শেষের দিকে আছি এবং আমার একটা লাস্ট প্রশ্ন আছে, এবং তুমি দেখতেই পেয়েছো শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন বা হাওড়া স্টেশনের সংলগ্ন অনেক জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। এটা কি তোমার কাছে ঠিক? কারণ তুমি যেই আইডিওলজি বা যেই বাড়ি থেকে তুমি বিলং করো, সিপিএম আমল থেকে কিন্তু এই হকার উচ্ছেদ চলছে। সেই সময় একটা, আমি না এই একটা সময়। কথা বলি, হকারদের ব্যাপারে আমার একটা নিজের মতামত, হুম। যে আমি তো গড়িয়াহাটে বড় হয়েছি, হুম। এবং আমি আমার সাথে যদি বেরিয়ে পাড়ারে মরে যাও, হুম। হুম। প্রত্যেকটা হকার আমাকে চেনে। আমি স্বাভাবিক। কাউকে কাকু, কাউকে জেঠু, হুম। কাউকে হুম। হুম। দাদা, কাউকে ভাই। ঠিক। মানে আমি গিয়ে দাঁড়ালে ওরা বলে দেবে আমি কোন জিনিসটা নেবো। আমি কনফিউজ হলেও এখানে হুম। একটি ছেলে আছে ভিকি বলে, ওই ও খুব সুন্দর টেবিল ম্যাট ফ্যাট বিক্রি করে হকারে। ও আমি ধরলাম এটা নেবো, তুমি নিও না, এটা নিয়ে যাবে, আমার পছন্দ হবে না, আমার ফেরত দেবে, তুমি এটা নাও। আমার মনে হয় না যে যদি কেউ চুরি না করে, হুম। যদি কেউ সৎ পথে কিছু করছে, তাকে ওঠানোর দরকার নেই। তবে হ্যাঁ, একটা লিমিটের মধ্যে রাখো, যাতে লোকে রাস্তায়ও চলতে পারে এবং যে কাজ করছে সে কাজও করতে পারে। হকাররা কিন্তু, আমি পড়াশোনা করেছি যেই টাইমের কথা বলছি, হকাররা কিন্তু মেয়েদের একটা খুব বড় সাপোর্ট। মেয়েদের? হ্যাঁ, রাত্রি 10টা 11টা অবধি হকার গড়িয়াহাটে খোলা। গড়িয়াহাটে একদিন এমনি কোনো ছেলেকে এখানে প্র্যাঙ্ক করে দেখতে বলতো, কোনো মেয়েকে কিছু বলতে, দেখো তো হকাররা তাদের কি ব্যবস্থা করে। আমি গড়িয়াহাটের হকারের কথা বলছি, কারণ আমি এই পাড়ার মেয়ে। হুম। তাকে কোনো কথা জিজ্ঞেস করবে না, তাকে আগে উল্টো ঝুলিয়ে রেখে তাকে মারবে। এটা সব আমলেই আছে। আমি আমি দেখেছি, তুমি আমার দেখেছো? দেখা, আমি শুধু এই জায়গার, আমি একদম পলিটিক্যাল নই। আমি আজ অব্দি কোনো কাজ পেতে আমার বাবার নামও কিন্তু ব্যবহার করিনি। কারোর সঙ্গে কথায় কথায় বেরোলো বাবার নাম কি, বাবার আমিও নাম জানতাম বলেছি। না, আমি জাস্ট জানলাম। তাও তোকে কেউ এই বাড়িটা দেখিয়েছিল কোনোদিন যে এটা ওনার বাড়ি বলে? হ্যাঁ, 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 আমাকে বলেছিল, আমি হতে পারে। তারপর তো যে আমি এরকম ভাবে এ- মানে এটা তারই। ওনার বাড়ি বলে তো, ওটা না, মানে আমি তো হকার ওঠানোটার আমি বিরোধী, তবে আমার দেখতে হবে সেই হকারটা আমারই দেশের তো। কারণ একটা জিনিস খেয়াল করেছো, আগে এখানে খুব বিক্রিয়ালা ঘুরতো, আমি কিন্তু বিজেপি জেতার পর থেকে বিক্রিয়ালাদের দেখছি না। না, আমিও দেখতে পাচ্ছি না, পাড়াতেও নেই। পাড়াতেও নেই, তারা কোথায় ছিল? কিন্তু যে হকার কাকুরা রাস্তায় বসে, তারা কিন্তু এখনো আছে, হুম। একই দোকানে আছে। আর আমি ব্যাংকক গেছি, মালয়েশিয়া গেছি, অনেক জায়গায় গেছি যেখানে হকার আছে। হকার কিন্তু মানে আমার মনে হয় না, একটু যদি সুন্দর করে রাখা যায়। এখানেই তো কত সুন্দর ফ্লাইং একটা ফ্লোটিং মার্কেট আছে, হ্যাঁ। রাস্তাতে আছে, ওটাকে একটু ঠিক করে করে, কারণ এতদিন ধরে এই মানুষগুলো খাচ্ছে, সত্যি তারা আর অন্য কিছু জানে না। রাতারাতি তো বিজেপি গভর্নমেন্ট কেন, কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না যে রাতারাতি সে একটা তোমার অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করে দিই। তো যতক্ষণ না হচ্ছে, আমরা একটা স্টিপুলেটেড নাম্বারের মধ্যে রাখি, তাদের যারা ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনা করাই, যাতে পরবর্তী প্রজন্মের এই প্রবলেমটা শেষ হয়ে যায়। কিন্তু এখন যারা আছে তাদেরও সংসার চলে। আবার আরেকটা দিকও ভাবো, রাস্তায় এই ভাতের হোটেলগুলো কিভাবে পুরো রাস্তাটাকে নোংরা করে রাখে। হুম। কাউকে এরা হাঁটতে দেয় না রাস্তা থেকে। একটা বৃদ্ধ মানুষ যদি ওই, মানে আমি তোমাকে ডালহৌসি জায়গার ওখানে কথা বলছি, হেঁটে ভদ্রমহিলা যাচ্ছে, তাকে হেঁটে যেতে দেবে না, এটা আমার হোটেল। ফুটপাতটা তোমার হোটেল কি করে হয়? এবার উনি যদি ওই রোদে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মারা যান, তাতে যদি ও বলতে পারে দোকানে যে না কিছু এসে যায় না, ও হেঁটেছে ও মারা গেছে, তাহলে তো সাধারণ লোকও বলতে পারে যে কিছু এসে যায় না, তুমি ইনলিগাল ভাবে দোকান করেছো, তোমার দোকান ভেঙে দিয়েছে।
দুটো দিক আছে, একটা দিক কিন্তু সত্যি না, আর একটা দিক দেখে হবেও না, দেখতে হলে আমাকে কিন্তু দুটো দিকই দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আজকের Thank you. পডকাস্টের জন্য। আর আমার মনে হয় তোমার প্রথম পডকাস্ট এটা হতে পারে। না, এর আগে কি পডকাস্ট এর করেছো? আগে এর আগে ভেনিলার কাছে করেছি, ওকে। দু একজন ডেকেছিল, কিন্তু মানে ভেনিলাটা তো খুব, হ্যাঁ, আমি দিদির দেখেছি, ওটা আমি পডকাস্টটা আমি দেখেছি হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। সরি দিদি। আর কেমন লাগলো কে পডকাস্ট? এতদিন পর আমি খুব এসেছি। খুব ভালো লাগলো। আমার ইচ্ছে ছিল, আমার যেটা তোর সঙ্গে প্রথম কথা হয়েছিল, হ্যাঁ, যে যেটা অনেক লোক জানে না। জানে না দিদি, এখন বলো না। আচ্ছা, এখন আচ্ছা। তুমি বলো না, কারণ আমি ওই কেন বলতে টপিকটা চাইছি না, নিয়ে কারণ আমরা ওই একটা খুব টপিকটা বড় পডকাস্ট, অন্যরকম করবো, কারণ এখন একটা গরমটা অন্যরকম আছে। ওটা আমি জানি, ওটা তুমি প্লিজ আমাকেই দিও। না ওটা আমি তোকেই দেবো, তোর সাথেই আমার কথা হয়েছে, ওটা আমি তোকেই বলবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এতক্ষণ থাকার জন্য, এবং আপনাদের জন্যই আজকে এই পডকাস্টটা করা হয়েছে। এবং আজকে কুরবানি, এবং আজকে মানে কালকে কুরবানি। আজকে যে পডকাস্টটা আপনাদের সামনে রাখলাম, এটা মানে তথ্য নিয়ে কথা বলা হয়েছে। আর আজকে যিনি গেস্ট আছেন, মিতা ব্যানার্জি রয়, তিনি কিন্তু পুরোপুরি অ্যাডভোকেট মিতা ব্যানার্জি রয়, সরি দিদি। না, না, তো তিনি কিছু বলার নেই, দেখেছেন, এতক্ষণ আছেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট মিতা ব্যানার্জি, মানে মিতাদি, অ্যাডভোকেট মিতা ব্যানার্জি রয়, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।